বাংলাদেশের এই নোংরা রাজনীতি থেকে যদি আপনি বেঁচে ফিরেন এবং বিভিন্ন সময় তাদের অসাবধানতার জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেই সব চালকদেরকে একটি কুপন দিয়ে থাকেন, আর এই কুপনের মাধ্যমে এইসব চালকেরা দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। সড়ক দুর্ঘটনা শুধুমাত্র এক বেলার ঘটনা নয়, এটি একটি জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক সংকট। প্রতিদিন গড় বাহির স্কুল, কলেজ এবং চাকরিতে যাওয়ার সময় মানুষ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং নানাবিধ কষ্টের সম্মুখীন হচ্ছেন, যার ফলে আমাদের দেশের উন্নয়ন, আমাদের পরিবারের আয় ক্ষতি এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, যার জন্য একটি পরিবার নিমিশেই শেষ হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। তার কারণ কি, কিসের জন্য, এর ফলে কি হচ্ছে তা দেখবো আজকের ভিডিওর মাধ্যমে। ঢাকা বিমানবন্দরে ওমান ফেরত একজন প্রবাসীকে আনার জন্য তার গোটা পরিবার এয়ারপোর্টের মধ্যে মাইক্রোবাস করে গিয়েছিলেন। মাইক্রোবাস করে আসার সময় লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের একটি খালের মধ্যে মাইক্রোবাসটি পড়ে যায়, যার জন্য মাইক্রোবাসে থাকা 7 জনের জীবন চলে যায়। যদিও এখানে আমরা জানি যে এখানে মাইক্রোবাস চালকের ভুলের জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। চাকুরিয়া কক্সবাজার একটি বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ফলে প্রায় 5 জনের জীবন চলে যায়, যার মধ্যে 4 জন নারী, 1 জন শিশু ছিল। এজন্য এই শিশুটির বাংলাদেশের জন্মই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যার জন্য এভাবেই তার জীবন দিতে হয়েছে। একটি ছোট্ট বাচ্চা, সে যদি একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে তার জীবনের পরিধি কিরূপ হয় তার ছোট্ট আকারে আপনাদের সাথে প্রকাশ করা যাক। একটি ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, যখন হাসপাতালে থাকবে, তার পরিবার সেখান থেকে ছুটতে পারবে না যতক্ষণ পর্যন্ত হসপিটালের বিল না পরিশোধ হয়। এখান থেকে যদি কোনোভাবে বেঁচে যান, তারপর যেতে হবে আপনাকে জীবনের মহাযুদ্ধে, যেখানে তাকে খাদ্যের জন্য লড়তে হবে, বাসস্থানের জন্য লড়তে হবে, আশেপাশের নানাবিধ সমস্যার সাথে লড়তে হবে, একটু বড় হলে শিক্ষার জন্য লড়তে হবে, বিভিন্ন রোগের সাথে লড়তে হবে। প্রতিকূল পরিবেশে এসব সমস্যার সাথে যুদ্ধ করে যদি বেঁচে ফিরতে পারেন, তখন আপনি যদি মনে করেন আপনি উদ্ধার হয়েছেন, তাহলে অবশ্যই আপনি ভুলের মধ্যে রয়েছেন। আপনাকে তখন মুখোমুখি হতে হবে বাংলাদেশের ডার্টি পলিটিক্সের, যেখানে কখনো আপনি দেখবেন নির্দলীয় বা দলীয় নেতারা, যারা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা এনে দেবেন, যার জন্য আপনাকে আপনার অধিকারের জন্য লড়তে হবে, আপনার বাক স্বাধীনতার জন্য লড়তে হবে। বাংলাদেশের এই নোংরা রাজনীতি থেকে যদি আপনি বেঁচে ফিরেন, তাহলে একদিন হয়তো আপনি ঠঙের দোকানে বসে চা খাচ্ছিলেন, ঠিক তখনই মেট্রো রেলের কোনো একটি বিয়ারিং প্যাড খুলে আপনার মাথার উপর পড়বে, আপনার জীবন তখনই শেষ হয়ে যাবে। আর যদি সেখান থেকে আপনি ফিরে যান, তাহলে আপনি দেখবেন কোনো একটি সড়ক দুর্ঘটনায়, কোনো একটি লঞ্চ দুর্ঘটনায় বা এ ধরনের কোনো একটি দুর্ঘটনার মাধ্যমে এরকম হাজারো সড়ক দুর্ঘটনা বাংলাদেশে প্রতিদিন ঘটছে। 2023 সালে তথ্য মতে বাংলাদেশে 7,902 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। 2024 সালে একটি রিপোর্টে বলা হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7,294 জন। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে 2024 সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,543 জন। WHO এবং দেশভিত্তিক রোড সেফটির প্রোফাইলগুলো দেখায় বাংলাদেশের রোড সেফটির সামগ্রিক শ্রেণীবদ্ধভাবে ঝুঁকিপূর্ণ রয়েছে। বাংলাদেশের অনেক রোডই রয়েছে যেখানে পথচারী এবং সাইকেলিস্টদের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রতিনিয়ত এইসব রোডের মধ্যে আমরা পথচারীদেরকে হাঁটতে দেখি, তারা বিভিন্ন সময় রোড ক্রস করছেন এবং সাইকেলিস্টরা সেখানে সাইকেল চালাচ্ছেন, যা কিনা তাদের জন্য সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ এবং প্রায় প্রতিনিয়তই আমাদের দেশে এ ধরনের দুর্ঘটনা আমরা দেখে থাকি। বাংলাদেশে এ ধরনের রাস্তা মোটরসাইকেলিস্টদের জন্য বড় ধরনের ঝুঁকি রয়েছে, কিন্তু প্রতিনিয়তই আমাদের যুব সমাজের মধ্যে, আমাদের ইয়াং সমাজের মধ্যে, আমাদের জেনারেশনের মধ্যে মোটরসাইকেল একটি ক্রেজ রয়েছে, যার জন্য প্রতিনিয়তই আমরা দেখতে পারি আমাদের যুবকরা যখনই 18 হয়ে যান, তারপরই তারা তাদের লাইসেন্স থাকুক বা না থাকুক, তারা মোটরসাইকেলে উঠে পড়েন। তাদের মোটরসাইকেল চালানোর দরুন এবং আইন না মানার জন্য প্রতিনিয়ত এই সড়ক দুর্ঘটনা ঘটছে। লাইসেন্স না থাকার দরুন যে সমস্যা হয়, তাদের কোনো ধরনের অভিজ্ঞতা নেই, যখন তারা মোটরসাইকেলে উঠেন বাংলাদেশের আইনকে সম্মান করেন না, রোডের যে সাইনগুলো রয়েছে তার সম্পর্কে তারা অজ্ঞ রয়েছেন। ইউটার্ন জি, তা আমরা জানি না এটা কি। এবং বিভিন্ন সময় তাদের অসাবধানতার জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যা আমরা প্রতিনিয়তই আমাদের দেশের রাস্তাঘাটে আমরা দেখতে পারি। মহাসড়কে আমরা বিভিন্ন সময় দেখতে পারি বাংলাদেশ পুলিশ বিভিন্ন আইন করছেন এসব মোটরসাইকেলিস্টের জন্য। তাদের অসাবধানতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রাণ চলে যাচ্ছে, যার জন্য বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময় তা নিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ পুলিশের বেশ কিছু কর্মকর্তা যারা বিভিন্ন সময় ঘুষ নিয়ে সেই সব চালকদেরকে একটি কুপন দিয়ে থাকেন, আর এই কুপনের মাধ্যমে এইসব চালকেরা দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। শুধুমাত্র এই কুপনটি দেখিয়ে তিনি দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। বাংলাদেশ পুলিশের এ ধরনের কাজকর্মের জন্য আমরা বিভিন্ন সময় এসব মোটরসাইকেলিস্টরা মহাসড়কে আমরা দেখতে পারি, যার জন্য তাদের জীবন চলে যায়। বিভিন্ন সময় একটি হেলমেটের জন্য তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়, বিভিন্ন সময় তাদের কাগজের জন্য তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়। বাংলাদেশ পুলিশের ঘুষ প্রথা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করতে পারছেন, বাংলাদেশের রোডগুলোতে আমরা এ ধরনের কাগজবিহীন গাড়ি দেখতে পারবো এবং লাইসেন্সবিহীন চালক দেখতে পারবো, যারা প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনার সাথে জড়িত হচ্ছেন। সুতরাং বাংলাদেশ পুলিশের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন, দেশের এই মহাসড়কগুলোতে মোটরসাইকেল দুর্ঘটনা আমরা কখনোই বন্ধ করতে পারবো না। খুব ছোট্ট আকারে সড়ক দুর্ঘটনার কয়েকটি কারণ এখানে তুলে ধরবো। প্রথমত হচ্ছে উচ্চগতি। উচ্চগতির জন্য বাংলাদেশে প্রায় প্রতিদিন এ ধরনের সড়ক দুর্ঘটনা আমরা দেখতে পারি। দ্বিতীয় কারণটি হচ্ছে ইল্লিগেল এবং আনফিট যানবাহন। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখতে পারি এ ধরনের আনফিট যানবাহন চলাচল করছে।
তৃতীয় কারণটি হচ্ছে লাইসেন্সবিহীন অনভিজ্ঞ ড্রাইভার। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতি থাকার জন্য এসব ড্রাইভারেরা শুধুমাত্র গাড়ি চালানো শেখার পর তারপরই তারা এ ধরনের গাড়িতে উঠে যান। বাংলাদেশে যেসব রোড সাইন রয়েছে তার সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। ঠিক একইভাবে বাংলাদেশে যেসব আইন রয়েছে রোড সম্পর্কিত তার সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। তার জন্য তারা বিভিন্ন সময় ভুল পদক্ষেপ নিয়ে থাকেন, আর যার দরুন এ ধরনের সড়ক দুর্ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পারি। চতুর্থ কারণ হচ্ছে রাস্তা ও অবকাঠামোর দুর্বলতা। পঞ্চম কারণটি হচ্ছে বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ আইনের যে আইন কার্যকর তা সীমিত রয়েছে, যার জন্য এ ধরনের সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। এ সকল সড়ক দুর্ঘটনার প্রভাব হচ্ছে মৃত্যু, অর্থনীতি এবং সামাজিক। অর্থাৎ একটি সড়ক দুর্ঘটনার ফলে যা হচ্ছে, একটি পরিবার তাদের সদস্যদেরকে হারাচ্ছেন, যার ফলে একটি পরিবার রাস্তা নেমে আসছে। একটি পরিবারে একজন ব্যক্তি যিনি কিনা একমাত্র রোজগার করে আনেন, যার ফলে একটি পরিবার চলে, সেই ব্যক্তি যখন এ ধরনের সড়ক দুর্ঘটনায় মারা যান তখন তাদের সম্পূর্ণ পরিবার রাস্তায় নেমে আসে, তাদের সবার স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। ঠিক একইভাবে এ ধরনের সড়ক দুর্ঘটনার ফলে আমাদের দেশের অর্থনীতিতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। ঠিক এ ধরনের সড়ক দুর্ঘটনা আমাদের দেশের উন্নয়নের সমস্যা সৃষ্টি করছে। ঠিক একইভাবে এ ধরনের সড়ক দুর্ঘটনা আমাদের দেশের মানুষদের মধ্যে মানসিক সমস্যা সৃষ্টি করছে, যার জন্য আমরা বিভিন্ন সময় দেখতে পারি একটি পরিবারে একজন সদস্য মৃত্যুর পর সে পরিবারের সম্পূর্ণ সদস্যরা, প্রতিটি ব্যক্তিরা কোনো না কোনোভাবে সমস্যায় জর্জরিত হন। একজন পরিবারের একজন ব্যক্তির জন্য গোটা পরিবার রাস্তায় নেমে আসেন। ঠিক একই ক্ষেত্রে যদি আমরা ভিন্ন রূপটি দেখি, সড়ক দুর্ঘটনার পর একজন ব্যক্তি মারা না গিয়ে বড় ধরনের ইনজুরি হয়েছেন, তার হাত কেটে ফেলা হয়েছে বা তার পা কেটে ফেলা হয়েছে, যার জন্য তিনি কোনো ধরনের কাজকর্ম করতে পারছেন না, যার ফলে যা হচ্ছে তিনি মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন। গোটা পরিবারের মধ্যে উচ্ছৃঙ্খলা দেখা দিয়েছে। একটি পরিবার না থামতে পারার দরুন পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার ফলে একটি পরিবারের মধ্যে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। সুতরাং এ ধরনের সড়ক দুর্ঘটনা একটি মানুষ নয়, একটি পরিবার নয়, একটি জাতিকে ধ্বংস করে দেয়, একটি দেশকে ধ্বংস করে দেয়, একটি দেশের উন্নয়নকে রুখে দেয়। এ ধরনের সড়ক দুর্ঘটনা একজন ব্যক্তি নয়, একটি পরিবারের নয়, একটি রাষ্ট্রের উন্নয়নে ব্যাঘাত ঘটে। সুতরাং আমাদের সরকারের প্রতি অনুরোধ থাকবে, আমাদের রাষ্ট্রের প্রতি অনুরোধ থাকবে, আমাদের প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, দেশে এ ধরনের সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী, তা নিতে হবে। দেশের মানুষ যে বা যারা রাস্তার মধ্যে চলাচল করেন সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলাচল করতে হবে। তাহলে এ ধরনের সমস্যা থেকে আমরা বাহির হয়ে আসতে পারবো, এ ধরনের সড়ক দুর্ঘটনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো।